আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর পরীক্ষা শেষ, তোমরা সবাই ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। আজ আমরা পরিবেশ ও বিজ্ঞান থেকে 1 থেকে 9 পাতা পর্যন্ত যাবতীয় পড়া আছে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে বুঝে নেব। সকল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে, তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। দেখো বইটা পেলে তোমরা বুঝতে পারবে। বইয়ের প্রথম পাতাটা এমন রয়েছে, তারপরে কয়েকটা পাতা উল্টে যাবে, দেখতে হবে ভূমিকা রয়েছে, তার নিচে তোমাদের সূচিপত্র রয়েছে। দেখো সূচিপত্র কোথায় কি, কত পাতায় কি পড়া আছে সেটা তোমরা বুঝতে পেরে যাবে। তারপরে দেখো আজকের পড়া শুরু হচ্ছে। প্রথম অধ্যায় কি আছে দেখে নিই। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। আমরা পড়ব এবং এখান থেকে যা যা প্রশ্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখি কি আছে। আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের ওপর। এটা আমাদের হেডিং রয়েছে। এরপরে পড়ব কিভাবে আমরা গাছেদের ওপর নির্ভর করি, সেটা ধাপে ধাপে আমরা জানব। দেখো, আমাদের পরিবার আর সমাজ। একটা ছবি দেওয়া রয়েছে, বুঝতে পারছো ছবিটা কিসের ছবি? একটা কলের ছবি, আর একজন কলমিস্ত্রি এসে সেটাকে সারানোর চেষ্টা করছে। এর উপরে নিশ্চয়ই কি বলা আছে, দেখি কি রয়েছে। জলের কল খারাপ হয়ে গেছে, খাবার জল দরকার, চান করার জন্য চাই জল, জামা কাপড় কাচতেও চাই জল, জল না হলে কি চলে? দেখো এইটুকু পড়লাম, এইটুকু পড়ে আমরা কি বুঝতে পারলাম? জল আমাদের কি কি কাজে লাগে, ঠিক আছে। তারপরে কিন্তু কলকে সারাবে, কাকু খোঁজ দিল পাড়ার নন্দমিস্ত্রির, ডাকতেই চলে এলেন আর সহজে সারিয়ে দিলেন। তাহলে দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবে বাড়ির কল খারাপ হয়ে গেলে কারা কল সারায়? কলের মিস্ত্রিরা। একটু এগিয়ে যাই। তোমাদের জামা কাপড় কি তোমরা নিজেরাই সেলাই করতে পারো? উত্তর হবে না, আমাদের জামা কাপড় দর্জি সেলাই করে দেয়। বাড়িতে ইলেকট্রিক লাইনে বা ইলেকট্রিকের কোনো কাজ জিনিসের সমস্যা হলে তোমরা নিজেরাই ঠিক করতে পারো? না, ইলেকট্রিক লাইনে সমস্যা হলে নিজেরা ঠিক করতে পারি না, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয়। দাদার সাইকেল খারাপ হলে কি করো? দেখো সাইকেল খারাপ হয়ে গেছে, কি করতে হবে? সাইকেল বাগানোর দোকানে নিয়ে যেতে হবে, যারা সাইকেল ছাড়ায় সেই জায়গায় নিয়ে যেতে হবে। সাইকেলের কোনো অংশ যদি খারাপ হয়ে যায় তিনি সারিয়ে দেবেন। এরপরে কি বলেছে? বাড়িতে তোমার বাবা বা বাড়ির অন্য বড় কেউ হয়তো বাজার করে দেন, মা বা অন্য কেউ রান্না করেন। দেখো মা রান্না করছেন, সেই ছবিটা এখানে দেওয়া রয়েছে। কোনো কোনো কাজের জন্য তোমাকে পরিবারের লোকেদের ওপর নির্ভর করতে হয়, আবার অন্য কোনো কাজে হয়তো তোমাকে তোমার পরিবারের বাইরে সমাজের বিভিন্ন লোকের কাজে সাহায্য নিতে হয়। বোঝা গেল? যখন কোনো একটা কাজ আছে আমাদের ঘরের মধ্যে আমি করতে পারছি না, আমার বাবা মা দিদি ভাই বোন কেউ করে দেয়, অথবা এমন কোনো কাজ আছে বাড়ির কেউ করতে পারবে না, বাইরে থেকে করতে হবে, যেমন কলমিস্ত্রি আসছে, সাইকেলের সারানোর দোকানে যেতে হচ্ছে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো। আচ্ছা, তোমরা কি তোমাদের সব কাজ নিজেরা করতে পারো? না, আমরা তো সব কাজ নিজেরা করতে পারি না। কোন কোন কাজের জন্য তুমি পরিবারের লোকেদের উপর নির্ভর করো? অনেক কাজের জন্য লোকের উপর নির্ভর করতে হয়, যেমন রান্না করা আমি পারি না, বাজার করা আমি পারি না, রান্না মা করে দেন, বাজার বাবা করে আনেন, ঠিক আছে। আর কোন কোন কাজের জন্য সমাজের অন্যান্য লোকেদের উপর নির্ভর করতে হয়? অনেক কাজের জন্য সমাজের অন্য লোকের উপর নির্ভর করতে হয়, যেমন আমি ইলেকট্রিক কাজ করতে পারি না, ইলেকট্রিক মিস্ত্রির দরকার হয়ে পড়ে। এরপর দেখো কোন কাজের জন্য তোমাকে তোমার পরিবারের সদস্যের উপর নির্ভর করতে হয়। একটা ছক রয়েছে, ছকটা তোমরা পূরণ করবে, আমি বলে দিচ্ছি। দেখো প্রতিদিন রান্না করা কে করেন? মা কাকিমারা রান্না করেন। কার উপর নির্ভর করতে হয়? মা কাকিমার উপর রান্না কাজের জন্য নির্ভর করতে হয়। ছোট ভাই বোনকে দেখাশোনা বাবা কাকু করেন। তারপর ধরো বাজার করা, বাজার করা বাবা কাকু বাজার করে আনেন। তার নিচেটাও কি রয়েছে? কোন কাজের জন্য সমাজের বিভিন্ন লোকের উপর নির্ভর করতে হয়। সমাজে অনেক ধরনের লোক আছে,
যেমন ধরো ইলেকট্রিকের কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রি, কাঠের কাজের জন্য কাঠের মিস্ত্রি, আর ঘর বাড়ি বাগানোর কাজের জন্য রাজমিস্ত্রি। এদের উপর নির্ভর করতে হয়। তাহলে সময় যখন আসি অনেক লোকের উপর আমাদের নির্ভর করে চলতে হয়। এবার দেখো কি আছে, এক পাতার পড়া এখানে শেষ হচ্ছে। আমরা আস্তে আস্তে পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। দেখো এখানে কি বলেছে, আমরা মানে মানুষেরা কি কোনোভাবে গাছেদের উপর নির্ভরশীল? এবার দেখো এতক্ষণ কি পড়ানো হচ্ছিল, আমরা কোনো মানুষের উপর নির্ভরশীল নিজেদের কাজ করার জন্য। এবার কি বলছি, আমরা মানুষেরা কি কোনো গাছেদের উপর নির্ভরশীল? নিচের তালিকা দিয়ে লেখো মানুষ কোন কোন জিনিসের জন্য গাছপালার উপর নির্ভর করে। দেখো মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে সেটা একটা ছকের সাহায্যে এখানে বোঝানো হয়েছে। খাবারের জন্য ধরো চাল হোক, আটা হোক বা কোনো শাকসবজি হোক, সব কিন্তু গাছ থেকেই আমরা পাই। চাল পাই আমরা কোথা থেকে? ধান থেকে। আর আটা পাই কোথা থেকে? গম থেকে। ঠিক আছে, বাড়িতে তৈরি বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিসপত্রের জন্য ধরো কাঠের আসবাবপত্র, ঠিক আছে, কোত্থেকে আসে? গাছ থেকে আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, তারপরে তোমার বলতে পারো দরজা জানলা, সব কাঠের আসবাবপত্র কিন্তু আমরা পেতে পারি গাছ থেকে। এরপরে দেখো কী রয়েছে, জামা কাপড় তৈরির জন্য সুতো, কার্পাস, এগুলো সব কিন্তু আসে আমাদের গাছ থেকে। অন্যান্য জিনিসের নাম যেরকম ওষুধের জন্য, মশলার জন্য বা জ্বালানির জন্য সব কিন্তু আমরা গাছ থেকে পাই। তাহলে গাছ কী কীভাবে আমাদের উপকার করে এই ছকটা সাহায্য ছাড়া আমরা বুঝতে পারবো না। ছকটা করলে তোমরা বুঝতে পেরে যাবে। এরপরে দেখো কী রয়েছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও যেমন কাক, টিয়া, কাঠবিড়ালি, বেজি আর অন্যান্য প্রাণী এরাও কি গাছেদের উপর নির্ভরশীল? নিচে একটু লেখার চেষ্টা করো তো। খাবারের জন্য প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভরশীল? খাবারের জন্য যে কোনো প্রাণী তুমি নাম রাখতে পারো, যেরকম গরু হোক, ছাগল হোক বা অন্যান্য প্রাণী হতে পারে, হাতি হতে পারে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু খাবারের জন্য গাছেদের উপর নির্ভরশীল। বাসা তৈরি করার জন্য দেখো কাক, টিয়া, কাঠবিড়ালি এগুলো সব কিন্তু পাখিরা গাছের উপর বাসা তৈরি করে। তারপরে অন্যান্য প্রয়োজনেও আমরা বিভিন্ন প্রাণীরা তাদের উপর নির্ভরশীল। ঠিক আছে, দেখো এইভাবেই কিন্তু আমরা 2 পাতার পড়াটা শেষ করছি। আস্তে আস্তে আমরা 3 নম্বর পাতা দিয়ে এগিয়ে যাই। দেখো খাবারের জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা যেভাবে গাছেদের উপর নির্ভর করি, আগের আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমরা মানুষ আর অন্যান্য প্রাণীরা নানাভাবে গাছেদের উপর নির্ভর করি। আমরা বিভিন্ন ধরনের খাবার গাছগুলো থেকে পাই। এছাড়াও আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকে পাই, যেমন গরু বা ছাগলের দুধ অথবা মুরগির মাংস। একটু ভাবো তো, গরু বা ছাগল বা মুরগিরা এরা কোথা থেকে খাবার জোগাড় করে? সেই গাছপালা থেকেই তো খাবার জোগাড় করে। তাহলে মুরগি বা অন্যান্য প্রাণীরা যে পোকামাকড় খায়, সেই পোকামাকড়গুলো কিন্তু গাছপালার কোনো না কোনো অংশ খেয়ে বেঁচে থাকে। কিছু প্রাণী তাদের খাবার হিসেবে পুরো গাছটাকে খেয়ে ফেলে, আবার কেউ কেউ গাছের কোনো অংশ খেয়ে সন্তুষ্ট থাকে। তাহলে খাবারের জন্য আমরা মানুষ আর প্রাণীরা অবশ্যই গাছেদের উপর সরাসরি বা একটু ঘুরপথে নির্ভর করে থাকি। দেখো এখান থেকে একটা ভালো প্রশ্ন আসতে পারে, খাবারের জন্য আমরা কার উপর নির্ভর করে থাকি? খাবারের জন্য আমরা বা অন্যান্য প্রাণীরা গাছেদের উপর সরাসরি বা ঘুরপথে নির্ভর করে থাকি। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, এবার দেখা যাক প্রাণীরা কিভাবে খাবারের উপর গাছেদের উপর নির্ভর করে। প্রয়োজনে তুমি নিচের সারণীতে আরও কিছু প্রাণীর নাম লিখতে পারো। দেখো এখানে একটা চার্ট দিয়েছে, চার্টে বেশ কিছু প্রাণীর নাম লেখা রয়েছে, গরু, ছাগল, মুরগি, বাঁদর, কাঠবিড়ালি, টিয়া, শামুক, পঙ্গপাল, এইগুলো। ঠিক আছে, এরা কিন্তু যেসব গাছপালা বা তাদের অংশ খায় সে লিখতে হবে। গরু কি খায়, ছাগল কি খায়, মুরগি কি খায়, এইভাবেই আমরা কিন্তু এই চার্টটা পূরণ করছি। তোমরা দেখে নাও, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো কি লেখা রয়েছে, এবারে এসো দেখি খাবারের জন্য মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে। নিচের সারণীতে কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে, তোমরা আরও কিছু গাছের নাম ওই সারণীতে যোগ করতে পারো।
ওইসব গাছের কোন কোন অংশ সেটা খায় সেটা লেখার চেষ্টা করো। গাজর, গাজর হচ্ছে কোন উদ্ভিদের কি? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ। গাজর হচ্ছে মূল। আদা কাণ্ড, আম হচ্ছে ফল, সজনে পাতা, কুমড়ো কুমড়ো গোটা গাছটাই প্রায় খায়, মূল বাদ দিয়ে আমরা কাণ্ড, পাতা, ফুল, ফল সবই খেতে পারি। ভুট্টা ফল, কলা ফল, পালং শাক হচ্ছে পাতা, কলমি শাক পাতা, চালতা ফল। ঠিক আছে। থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের উপর নির্ভর করে, প্রাণীরা মানে সে পাখি হতে পারে বা অন্য কোনো পশু হতে পারে, তাদের থাকার জায়গার জন্য গাছের উপর কিছুটা জায়গায় নির্ভর করতে হয়। কিভাবে নির্ভর করতে হয় এসব আমরা একটা পড়ে নিচ্ছি। পাখিরা গাছের শুকনো ডাল, পাতা এইসব দিয়ে বাসা বানায়। কোনো কোনো পাখি আবার ডালপালা দিয়ে বাসা বানায় না, এরা বাসা বানায় বাড়ির ঘুলঘুলিতে, কড়িবর্গার ফাঁকে, বাড়ির আনাচে কানাচে। কিন্তু বাসা বানানোর উপকরণ সেই গাছ থেকেই জোগাড় করে। বিভিন্ন রকম বাসার ছবি রয়েছে, এটা কিন্তু বাসা বানায় যা উপকরণ দিয়ে, যে সকল জিনিসপত্র দিয়ে, এগুলো কিন্তু গাছ থেকেই পাওয়া যায়। এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে আমরা পড়ার শেষে একসঙ্গে সবকিছু আলোচনা করে দেবো। আগে লাইন বাই লাইন পড়ে নিই। কোনো প্রাণী আবার গাছে গাছে বাসা না বানিয়ে কেবলমাত্র আশ্রয় নেয়। যেমন দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাসা বানায়নি, গাছের কোটরে তারা বাসায় আশ্রয় নিয়েছে। কেবল পাখি নয়, কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতো অনেক প্রাণীরাও গাছে থাকে। এদের মধ্যে কেউ গাছে বাসা বানিয়ে জিনিসপত্র সংগ্রহ করে গাছে বাসা বানায়, আবার কেউ কেউ বাসা বানাতে পারে না। বাদুড়দের মতো এরা ঝুলে থাকে ডালে, বাদুড়েরা গাছে ঝুলে থাকে, এরা বাসা বানায় না, শুধু গাছের মধ্যে ঝুলেই থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো কোনো প্রাণী গাছ থেকে বাসা তৈরি করা জিনিসপত্র জোগাড় করে, আবার কেউ কেউ গাছের মধ্যেই থাকবার হিসেবে বেছে নেয়। এরপর একটা ছক আছে, ছকটা আমরা পূরণ করব, আস্তে আস্তে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালে আমরা দেখব একটা পড়া আছে, আমরা বাড়ি ঘর তৈরির জন্য যেভাবে গাছেদের উপর নির্ভর করি। ধরো আমরা বাড়ি ঘর তৈরি করেছি, তো এরা গাছেদের উপর আমরা কিভাবে নির্ভর করছি। প্রাণীরা তাদের বাসা তৈরি করার জন্য জায়গা খুঁজে পেতে কিভাবে গাছেদের উপর নির্ভর করে সেটা আমরা জানলাম। আমরা তো ঘর বাড়ি, প্রয়োজনীয় আসবাব বা কাজের নানান সরঞ্জাম তৈরি করি, এগুলো গাছের উপর নির্ভর করতে হয়। কেমন? যেমন দেখো, পাহাড়ি অঞ্চলে যেখানে বেশি ভূমিকম্প হয় সেই জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি করার রীতি। আগেকার দিনে বাড়ি তৈরি করার সময় ছাদের কড়িবর্গা তৈরি হতো, কাঠ দিয়ে তৈরি হতো। এগুলো অনেক আগে চাষের জন্য নানান জিনিসপত্র তৈরি হতো কাঠ দিয়ে। জাহাজ, গরুর গাড়ির চাকা তৈরিতে কাঠের ভূমিকা বহু দিনের। এছাড়াও চেয়ার, টেবিল, খাট তৈরিতেও কাঠ ব্যবহার করা হয়। কাঠ দিয়ে ঘর সাজানো নানান শৌখিন জিনিসপত্র কম বেশি তৈরি করা যায়। এবার একটা ছক আছে, ছকটা আমরা ভালো করে পূরণ করে নেবো। তারপর দেখি রয়েছে, তারপর এখানে রয়েছে জামা কাপড়ের তৈরির জন্য আমাদের গাছের উপর নির্ভর করতে হয়। আচ্ছা, জামা কাপড় তৈরি করার জন্য গাছের উপর কিভাবে নির্ভর করতে হয়, দেখো এখানে একটা প্রক্রিয়া বলেছি। কি বলেছে? দর্জির দোকান বা বাড়ি থেকে সুতোর কাপড় বা সুতির জামা একটা টুকরো জোগাড় করো। ওই কাপড়ের টুকরো খুব ভালো করে লক্ষ্য করলে মনে হচ্ছে, কি মনে হচ্ছে, টুকরোটা কি দিয়ে তৈরি বলতো? এসব আমরা জানার চেষ্টা করি। কাপড়ের টুকরোর যে কোনো একটা ধার ভালো করে লক্ষ্য করো, দেখবে টুকরোটা ধার দিয়ে আলগা সুতো বেরিয়ে আছে। আর সুতো যদি না বেরিয়ে থাকে তাহলে একটা পিন বা সুতির সাহায্যে কাপড় টুকরো থেকে সুতো বার করে নাও। এবার এই সুতোটা টেবিলে রাখো। দেখো সুতোর কথা বলা হয়েছে, আমরা এটা কাপড়ের টুকরো থেকে একটা সুতো পেলাম। সুতোর একটা প্রান্ত যেমন ছবির মধ্যে রয়েছে সেরকম ভাবে বুড়ো আঙুল দিয়ে চাপ দাও, অন্য প্রান্ত থেকে দেখো দৈর্ঘ্য বরাবর নখ দিয়ে ঘষতে দেখো। কি দেখতে পেলে? সুতোটা যে প্রান্তে নখ ঘষছিলে দেখবে সেখানে সুতোর উপর সরু সরু কিছু অংশ বেরিয়ে রয়েছে। এগুলো কি বলতো? দেখো এগুলো কিন্তু বুঝতে পারবো সুতো দেখেছো, কয়েকবার চেষ্টা করলেই ব্যর্থ হয়েছো। সুতোর প্রান্তটা শুকানোর আগেই সেটা ভালোভাবে লক্ষ্য করেছে কি, তখন দেখতে পাবে প্রান্তটা যেমন অনেকগুলো সুতোর উপরে সরু সরু ভাগ রয়েছে। ওই সরু সরু অংশগুলি হলো তন্তু। তন্তু তাহলে আমরা কোত্থেকে পাচ্ছি? দেখো কাপড় তৈরি হচ্ছে সুতো দিয়ে, সুতো তৈরি হচ্ছে তন্তু দিয়ে। এই তন্তু আমরা কোত্থেকে পাচ্ছি? দেখো, কিন্তু তন্তু আমরা পাই যে গাছ থেকে, সেই গাছটা হলো কার্পাস গাছ। সুতির জামা কাপড় কিন্তু কার্পাস গাছ থেকেই পাওয়া তন্তু দিয়ে তৈরি হয়। এছাড়া কৃত্রিমভাবে বেশ কিছু তন্তু তৈরি করা হয়েছে, সেখান থেকে জামা কাপড় তৈরি করা হয়।
তন্তু দিয়ে শুধু জামা কাপড় তৈরি করা হয় তা তো নয়, তন্তু দিয়ে দড়ি তৈরি করা হয়, নারকেলের দড়ি, সুতলি দড়ি, এছাড়াও বিভিন্ন রকম জিনিস নিয়ে যাওয়ার জন্য ব্যাগ, চটের থলি এরকম আমরা বানাতে পারি। পাটের তন্তু দিয়ে আমরা পাটের বদলে কৃত্রিম বস্তাও তৈরি করা হয়, কৃত্রিম তন্তু দিয়ে আমরা বস্তা তৈরি করছি, পাটের তৈরি হয় বা কৃত্রিম তন্তু দিয়ে আমরা বস্তা তৈরি করতে পারি। এরপরে দেখো এখানে একটা ছক রয়েছে, কার্পাস, শিমুল, পাট, নারকেল থেকে কোন অংশ কাজে লাগে। আমরা যখন প্রশ্ন উত্তরে যাব তখন এগুলো আমরা ভালো করে বুঝে নেব। সাতের পাতায় দেখে নিই, এখানে গাছ থেকে আমরা আর কি কি পেয়ে থাকি সেটা এখানে আলোচনা করা হয়েছে। খাবার আর থাকার জন্য আমাদের বা অন্যান্য প্রাণীদের নানা রকম ভাবে গাছের উপর নির্ভর করতে হয়, সেটা আমরা জানলাম। এবার জামা কাপড়, বস্তা, ব্যাগ এগুলো তৈরি করার জন্য গাছের উপর নির্ভর করতে হয়, এটাও জেনেছি। এইসব ছাড়াও আমরা নানা রকম জিনিস পেয়ে থাকি গাছ থেকে। কেমন সেগুলো? তুমি যে বইটা পড়ছো এটা কিন্তু গাছ থেকেই তৈরি হয়েছে, ঠিক আছে? আবার যেরকম গদের আটা সেটাও কিন্তু গাছ থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর কাঠের জিনিস চকচক করার জন্য যে পালিশ সেটার জন্য লাগে রজন, এগুলো কিন্তু শাল গাছের বা পাইন গাছের থেকেই পাওয়া যাচ্ছে। আবার একটা বট গাছের বর্জ্যপদার্থ আছে, চটচটে রঙের বর্জ্যপদার্থ, এগুলো কিন্তু এখান থেকে আমরা রাবার তৈরি করতে পারি। এই রাবার তৈরি হতো গাড়ির টায়ার, ইদানিং অবশ্য টায়ার তৈরি করা হচ্ছে কৃত্রিম রাবারের সাহায্যে, কিন্তু প্রাকৃতিক রাবার কিন্তু আমরা ওইভাবেই পেয়ে থাকি। এছাড়াও দেখো ম্যালেরিয়া ওষুধ কুইনাইন আমরা তৈরি হচ্ছি সিংকোনা গাছের ছাল থেকে। কুইনাইন হলো সিংকোনা গাছের এক ধরনের বর্জ্যপদার্থ। এছাড়াও সর্পগন্ধা, তুলসী, বাসকের মতো নানা গাছ রয়েছে, এগুলো কিন্তু ওষুধপত্র তৈরিতে কাজে লাগে। তাহলে গাছ থেকে আমরা এত কিছু জিনিস পেলাম। এবার দেখে নেবো, অক্সিজেন তো গাছ দেয়, তোমরা তো জানো। আমরা যখন শ্বাস নিই অক্সিজেন গ্রহণ করি, আর শ্বাসকার্যের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এর ফলে পরিবেশের অক্সিজেন যোগান বন্ধ থাকে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলেও পরিবেশে নানা রকম সমস্যা দেখা দিত। তাই পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। এরপর একটা ছক আছে, ছকটা আমরা পূরণ করব। আর আমরা দেখে নেবো এই যে 4 থেকে 7 পাতা পড়লাম, এখান থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো আমরা ভালো করে একবার বুঝে নেবো। চলো প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করছি, একবার ভালো করে তোমরা দেখে নাও। থাকার জায়গা বা বাসা তৈরি করার জন্য পাখিরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে? 2 নম্বর প্রশ্ন হলো, পাখি ছাড়া আর কোন কোন প্রাণী গাছে থাকে? কোন প্রাণী বাসা বাঁধতে পারে না, গাছে ঝুলে থাকে? আমরা বাড়িঘর তৈরি করার জন্য গাছেদের উপর কিভাবে নির্ভর করি? পাহাড়ি অঞ্চলের বাড়ি কি দিয়ে তৈরি করা হয় ও কেন? 6 নম্বর প্রশ্ন হলো, আগেকার দিনে বাড়ি তৈরি করার সময় ছাদ তৈরি করতে কাঠ কিভাবে ব্যবহার করা হতো? 7 নম্বর প্রশ্ন হলো, বাড়ি তৈরি ছাড়া আর কোন কোন কাজে কাঠের ব্যবহার দেখা যায়? 8 নম্বর প্রশ্ন হলো, কয়েকটি গাছের নাম উল্লেখ করো যাদের বিভিন্ন অংশ আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। 9 নম্বর প্রশ্ন হলো, জামা কাপড় তৈরিতে গাছ আমাদের কিভাবে কাজে লাগে? পরবর্তী প্রশ্ন হলো, বস্ত্র তৈরি করতে অতীতে এবং বর্তমানে উদ্ভিদকে কিভাবে ব্যবহার করা হয়েছিল? 11 নম্বর প্রশ্ন হলো, আমরা কোন গাছ থেকে কাগজ পেয়ে থাকি? 12 নম্বর প্রশ্ন হলো, আমরা কোথা থেকে গদের আটা সংগ্রহ করি? 13 নম্বর হলো, রজন কি কাজে লাগে, এটি কোথা থেকে পাওয়া যায়? 14 নম্বর প্রশ্ন হলো, কোথা থেকে আমরা রাবার সংগ্রহ করি, এটি কি কি কাজে ব্যবহৃত হয়? 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কুইনাইন কি, আমরা এর প্রয়োগ কোথায় করে থাকি? 16 নম্বর প্রশ্ন, কয়েকটি ঔষধি গাছের নাম উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কিভাবে পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে? দেখো এই কটা প্রশ্নই তোমাদের জন্য হাজির করলাম। দেখো, গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের ওপর, এতক্ষণ আমরা পড়ছিলাম প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে। এবার পড়বো গাছেরা কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে। প্রথম পয়েন্ট বলছে পরাগ মিলন। স্কুল ছুটির পর অমল, রাবেয়া আর ফিরোজ রাজদের বাগানের ভেতর দিয়ে গল্প করতে করতে বাড়ি ফিরছে। অমল হঠাৎ হাত নেড়ে বন্ধুদের কথা বলতে বারণ করলো আর সামনের একটা ফুল গাছের দিকে দেখলো। সবাই দেখলো ফুলের ওপর অসাধারণ সুন্দর একটা প্রজাপতি বসে আছে। ওরা চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকলো। একটু পরেই প্রজাপতিটা উড়ে আর একটা ফুলের ওপর গিয়ে বসলো। তার একটু পরে আবার একটু দূরের একটা ফুলে গিয়ে বসলো।
প্রজাপতিটা কাণ্ড কারখানা দেখে ওরা আবার হাঁটতে আরম্ভ করলো। অমল বলল, প্রজাপতি এক ফুল থেকে আর এক ফুলে গিয়ে বসছে কেন বলো তো? রাবেয়া বলল, কেন আবার? ফুলের মধু খাবে বলে। ফিরোজ বলল, শুধু ফুলের মধু না রে, সেদিন স্যার বলছিলেন না যে ওরা কিছু কিছু ফুলের পরাগরেণুও খায়। অমল বলল, ফুলের মধু পরাগরেণু সব খেয়ে নিচ্ছে, এতে গাছের তো ক্ষতি হচ্ছে। গাছের কি ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে? তোমাদের কি মনে হয়? নিচের ছবিগুলি ভালো করে দেখো। দেখো, ছবিতে দেখানো রয়েছে একটা মৌমাছি, প্রজাপতি, পাখি ফুলের মধ্যে বসে সেখান থেকে রেণু খাচ্ছে। এতে কি হচ্ছে দেখো, প্রজাপতি বা মৌমাছিটা গায়ে পায়ে কি লেগে গেল? পরাগরেণু লেগে গেল। ওই মৌমাছিটা বা প্রজাপতিটা এক ফুল থেকে আর এক ফুলে গিয়ে বসলো, কি হবে? ওইখানকার পরাগরেণু এই পরাগরেণুর সঙ্গে মিশে যাবে। ওপরের ছবি থেকে বলতো, মৌটুসি কি কোনোভাবে কলকে ফুলের কে সাহায্য করছে? সাহায্য করলে কি সাহায্য করছে? মৌটুসি কলকে ফুলের পরাগরেণুকে সংগ্রহ করতে সাহায্য করছে। এবার দেখো কি বলেছে, অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহের নানা অংশে লেগে থাকে ফুলের পরাগরেণু। এই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে পড়ে। এই প্রক্রিয়ার নাম হলো পরাগ মিলন। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। ফুলের এত রং আর গন্ধের আয়োজন কেবলমাত্র পতঙ্গ আর অন্যান্য প্রাণীদের কাছে টানার জন্যই, যাতে ফুলের রং আর গন্ধে আকৃষ্ট হয়ে ফুলে বসে আর এক ফুলের রেণু অন্য ফুলে মাখামাখি হয়ে পরাগ মিলন ঘটে। দেখো, এখানটা পড়ে আমরা বুঝতে পারলাম পরাগ মিলন বলতে কি বুঝি, কেন পরাগ মিলনটা জরুরি, আর কেন ফুলের রং আমাদের ফুলের রং এত রং আর এত গন্ধ হওয়ার কারণ কি। এরপর আমরা 9 পাতায় চলে যাব, দেখে নেবো সেখানে কি পড়া রয়েছে। দেখো, 9 পাতা থেকে পড়তে পারছি, আনিসুর দেখলো যে তাদের বাড়ির পাঁচিলে কতগুলো ছোট ছোট গাছের চারা বেরিয়েছে। ও ভাবলো, পাঁচিলের ওপর তো কোনো বীজ পোঁতা হয়নি, তাহলে পাঁচিলে চারা গাছ এলো কি করে? পরদিন ক্লাসে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করলো কারণটা। দিদিমণি কয়েকটা ছবি এনে দেখালেন। তোমরাও এই ছবিগুলো দেখো। দেখো, একটা ছবি এনে দেখানো হয়েছে, উপরে ছবি দেখে তোমরা কি বুঝলে সেগুলো লেখো। দিদিমণি বললেন, অনেক সময় পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যায়, উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়। আবার কখনো পাখি বা অন্য কোনো প্রাণী সে ফলটা খেয়ে মাটিতে ফেলে। মাটিতে পড়ার পর ফল পচে গিয়ে বীজটা বেরিয়ে আসে। ওই বীজ থেকে এরপর চারা গাছ জন্মাতে পারে। এইভাবে হয়তো আনিসুরদের বাড়ির পাঁচিলে চারা গাছ গজিয়েছিল। আনিসুর জিজ্ঞেস করলো, বাদুড়ও কি এই একইভাবে বীজ ছড়িয়ে পড়তে সাহায্য করে? হ্যাঁ, কিন্তু প্রাণীরা আবার অন্যভাবে বীজ ছড়িয়ে পড়তে সাহায্য করে। বাদুড় ওই ফলগুলো খায়, কিন্তু ফলের বীজগুলো হজম করতে পারে না, ফলে ওই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মলত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে, আর এই সময় ওই বীজগুলো থেকে চারা জন্মায়। গাছটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এভাবে বীজ দূরে দূরে ছড়িয়ে পড়ায় গাছেরই সুবিধা হয়। তাই ফলের রং আর উজ্জ্বল, আর ফলে থাকে খাওয়ার মতো উপযোগী শ্বাস, যাতে তার লোভে পড়ে পশু পাখিরা ছুটে আসে আর বয়ে নিয়ে যায় অন্য কোনো দূরে কোনো জায়গায়। রেখা জিজ্ঞেস করলো, আচ্ছা দিদি, সেদিন পুব পড়ার মাঠ দিয়ে মার সঙ্গে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরে মা দেখলো যে শাড়িতে নিচে কি সব কাঁটা কাঁটা বিঁধে রয়েছে। মা বলল, ওগুলো নাকি চোর কাঁটা। ওগুলো কি? ওগুলো আসলে এক জাতীয় ফল। আমাদের জামা কাপড় বা প্রাণীদের গায়ে লেগে ওই ফলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে।
তোমরা যদি এরকম কোনো প্রাণীদের নাম জানো তা লেখো, যারা বীজের ফল বা বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে সাহায্য করে। এটা খুবই সহজ ব্যাপার, আশা করি তোমরা করতে পারবে। তোমাদের জন্য উত্তরটা রইল। দেখো, এবার এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম, যারা যারা দেখো নি ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আজকের এই পাঠের প্রথম প্রশ্ন হলো, পরাগ মিলন বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো, পতঙ্গরা কিসের আকর্ষণে ফুলের দিকে ছুটে আসে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পরাগ মিলন কি জন্য জরুরি? 4 নম্বর প্রশ্ন, পাখিরা কিভাবে উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে? 5 কোশ্চেনটা দেখে নাও, বাহাদুরেরা কিভাবে উদ্ভিদের বীজ ছড়াতে সাহায্য করে? 6 প্রশ্ন, কিসের লোভে পশু পাখিরা ফল খেতে ছুটে আসে? 7 নম্বর, চোর কাঁটা আসলে কি? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ফল ও বীজের বিস্তারের সাহায্যে কোন প্রাণী সাহায্য করে? ঠিক আছে, এভাবেই দেখো আজকের পড়াটা শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা পরের দিন হাজির থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।